হ্যালো বন্ধুরা, আপনাদের ভালোবাসার সাপোর্টে আমরা আরেকটি নতুন চ্যানেল খুলেছি। আমাদের নতুন চ্যানেলটির নাম হচ্ছে রং কথা। সব রকমের ভালোবাসার গল্প দেখতে পড়তে ও শুনতে আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই অনেক সুন্দর গল্প আসছে রং কথা চ্যানেলে। রং কথা চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। অনুর কথা শুনে আদ্রের বুকের ভেতরের কম্পন যেন বেড়ে গেল। অনু হেসে আদ্রের কাছ থেকে দূরে সরে যায়। আদ্র কিছুক্ষণ চুপ করে বসে রইল। অনু যে আদ্রকে মন থেকে মেনে নিয়েছে এই ভেবে আদ্র খুব খুশি। আপন মনে নিঃশব্দে হাসলো আদ্র। অনুর দিকে তাকিয়েই আদ্র মনে মনে বলল, অনু, তোমার কাছ থেকে হয়তো মুখে আমি ভালোবাসি কথাটা শুনতে পাইনি, কিন্তু তুমি যে মন থেকে আমাকে ভালোবাসো এটা আমি বুঝতে পেরেছি। আদ্র চুপ করে আছে দেখে অনু জিজ্ঞেস করলো, কি হলো আদ্র ভাইয়া, চুপ করে আছো যে? কি এমন ভাবছো তুমি? আমার আমার কথায় কষ্ট পেয়েছো? আদ্র শান্ত স্বরে অনুকে বলল, না অনু, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। আমার এখন আর কোনো কষ্ট নেই। তুমি ঘুমোবে না? অনু দীর্ঘশ্বাস ফেলে আদ্রকে বলল। আমার ঘুম আসছে না। আদ্র অনুকে জিজ্ঞেস করলো। আচ্ছা অনু, তোমাকে একটা কথা বলি। অনু মুস্কি হেসে আদ্রকে জিজ্ঞেস করলো। কি কথা বলো? আদ্র অনুরোধ করে অনুকে বলল, আমাকে শুধু আদর বলবে। ভাইয়া ডাকটা আমার কাছে খুবই বোরিং লাগে। প্লিজ অনু, আমার এই কথাটা রাখো। অনু স্থির দৃষ্টিতে আদ্রের দিকে তাকালো। হাসি মুখে নরম স্বরে অনু আদ্রকে বলল। তুমি যা চাও তাই হবে। অনুর কথা শুনে আদ্র খুব খুশি হলো। বেশ অনেকক্ষণ নীরবতায় কাটলো। হঠাৎ করেই অনুর মা বাবার কথা ভীষণ মনে পড়ছে। আদ্রকে অনু চিন্তিত স্বরে বলে উঠল, আমার আম্মু আব্বুর কথা খুব মনে পড়ছে আদ্র ভাইয়া। তুমি তো আব্বু আম্মুর কাছে কোনো কিছু না জানিয়ে আমাকে বিদেশে তুলে এনেছো। আম্মু আব্বু যে আমার জন্য খুব চিন্তা করছে, তুমি কি বুঝো না? আদ্র অনুর দিকে তাকালো। তারপর শব্দ করে হাসতে লাগলো। অনু কিচ্ছু বুঝতে পারছে না এভাবে হাসছে কেন আদ্র। হাসতে হাসতেই আদ্র অনুকে বলল, অনু, তোমার আম্মু আব্বুকে আমি অনেক আগে জানিয়ে দিয়েছি যে তুমি আমার কাছে আছো। আঙ্কেল আন্টি তোমার ব্যাপারে কোনো চিন্তা করছে না, তাই মন খারাপ করো না। অনু অবাক হয়ে আদ্রকে বলল, তুমি আব্বু আম্মুকে কখন জানালে যে আমি তোমার কাছে আছি? আদ্র অনুকে গম্ভীর স্বরে বলে উঠল। যেদিন তোমাকে সুইজারল্যান্ডে এনেছি ঠিক সেই দিনই ফোন করে জানিয়ে দিয়েছে। অনু আদ্রকে জিজ্ঞেস করলো। আম্মু আব্বু তোমার উপর রাগ করেনি? আদ্রের মুখটা হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল। হাসার চেষ্টা করে আদ্র অনুকে বলল। একটুও রাগ করেনি। অনু সন্দেহী গলায় আদ্রকে বলল। তুমি আমাকে মিথ্যে বলছো না তো? আদ্র এবার রাগী স্বরে অনুকে বলল। অনু, আমি তোমাকে মিথ্যা কথা কেন বলতে যাব? আমি তোমাকে মিথ্যা কথা বলছি না। তুমি আর তোমার আব্বু আম্মু টেনশন করবে ভেবে এত চিন্তা করো না। অনু আর কিচ্ছু বলল না। দেয়ালে পিঠ থেকে চোখ বন্ধ করতে অনু ধীরে ধীরে গভীরভাবে ঘুমিয়ে পড়ল। আদ্র অনুর দিকে তাকিয়ে দেখলো অনু ঘুমিয়ে পড়েছে। তাই ঘুমন্ত অনুকে আদ্র কোলে করে রুমে নিয়ে বিছানায় শুইয়ে দিল। অনুর মাথায় হাত বুলাচ্ছিল আদ্র। ঠিক এমন সময় আদ্রের ফোনে কল এলো। আদ্র ফোনটা হাতে নিয়ে দেখতে পেল রিনির ফোন। রিনি কেন ফোন করেছে বুঝতে পারছে না আদ্র। কল রিসিভ করতেই রিনি কান্নাজড়িত কণ্ঠে আদ্রকে বলল, আদ্র, তুই আমাকে একা ফেলে সুইজারল্যান্ড চলে গেলি? একটু আমার কথা ভাবলি না? আদ্র গম্ভীর স্বরে রিনিকে উত্তর দিল, তোর কথা আমি কেন ভাবতে যাব? তুই জাস্ট আমার বন্ধু, তাই বন্ধু হয়ে বন্ধুর মতোই থাক। অতিরিক্ত বাড়াবাড়ি করবি না রিনি। রিনি বিচলিত স্বরে আদ্রকে বলল, আদ্র, আমি তোকে খুব ভালোবাসি, কেন বুঝিস না তুই? তোর কাছে আমার অনুভূতির কোনো দাম নেই? আদ্র রাগী স্বরে রিনিকে বলল, না, আমার কাছে তোর অনুভূতির কোনো দাম নেই। রিনি, আমি তোকে ভালোবাসি না। কেন আমাকে বারবার ফোন করে তুই জ্বালাচ্ছিস? একটা কথা কান খুলে শুনে রাখ, আমি অনুকে ভালোবাসি, তোকে নয়। আদ্র অনুকে ভালোবাসে। কথাটা শুনে রিনির মাথায় আগুন জ্বলে উঠল। নিজের দুই চোখের জল মুছে নিয়ে রিনি চিৎকার করে আদ্রকে রেগে বলে উঠল, এই বকিনি মেয়ের মধ্যে কি এমন পেয়েছিস তুই, যার কোনো ক্লাস নেই? একটা থার্ড ক্লাস মেয়ে অনু। অনুর থেকে হাজার গুণে সুন্দরী আমি। আদ্র, তোর বাবার টাকার থেকেও আমার বাবার টাকার কোনো অংশে কম নেই। তাও কেন তুই আমাকে ভালোবাসতে পারিস না? আদ্র চিৎকার করে রিনিকে কিছু বলতে গিয়েও বলল না, কারণ রুমে অনু শুয়ে আছে। অনুর ঘুম ভেঙে যেতে পারে। তাই বারান্দায় গিয়ে আদ্র রেগে রিনিকে বলল, রিনি, মুখ সামলে কথা বল। অনুর সম্পর্কের একটা বাজে কথা বললে তোকে আমি কিন্তু খুন করে ফেলবো। রিনি কান্না করতে করতে আদ্রকে বলল, বাহ আদ্র, বাহ! আমরা এত বছরের ভালো বন্ধু, আর তুই কি না এই 2 দিনের পরিচয় হওয়া ওর জন্য আমাকে খুন করে ফেলবি বলতে পারলি? আদ্র গম্ভীর স্বরে রিনিকে বলল,
হ্যাঁ, অনুর জন্য আমি সব করতে পারি। সবাইকে শেষ করে দিতেও আমার হাত কাঁপবে না। তোরা আমাকে আর জ্বালাস না। একে তুই জ্বালাচ্ছিস, আর এক সুমি জ্বালাচ্ছে। তোদের বন্ধু বানানোই আমার জীবনের সব থেকে বড় ভুল হয়েছে। তা নিয়েও আমার পিছে অনেক ঘুরেছিল, কিন্তু শেষে সে বুঝেছিল আমি ওকে ভালোবাসবো না, তাই আমার আশা ছেড়ে দিয়েছিল। তোরা দুজন কেন আমার পিছনে লেগে আছিস বলতো? আমি তোদের কেউ ভালোবাসি, আমি তোদের কাউকে ভালোবাসি না, বারবার বলছি তো। মানে সুন্দর ছেলে দেখলে তোরা লোভ সামলাতে পারিস না, তাই তো? রিনি আদ্রকে রেগে বলল। আদ্র, তুই কিন্তু আমাকে অপমান করছিস। আমি তোর কথায় খুব কষ্ট পাচ্ছি, তুই কি বুঝিস না? আদ্র গম্ভীর স্বরে রিনিকে বলল। আমার বোঝার কোনো ইচ্ছে নেই। রিনি নিজের চোখ মুছে শান্ত স্বরে আদ্রকে বলে উঠল। আদ্র, এই অনুর জন্য তুই যে এত পাগল হচ্ছিস, দেখিস এই অনুর জন্য পড়ে তোকে কাঁদতে হবে। রিনির কথা আদ্রের কাছে একদমই ভালো লাগছে না। আদ্র রাগে ফোনটা কেটে দিয়ে সাইলেন্ট করে রাখলো। রুমে এসে বিছানার এক কোণে অনুর পাশে বসলো আদ্র। অনুর মুখটা কতটা মায়াবী আর নিষ্পাপ লাগছে। রিনির কথা শুনে আদ্র একটু অবাকই হলো। আদ্র অনুর দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগলো। রেনি এটা কেন বললো যে অনুর জন্য আমাকে কাঁদতে হবে? এতটা শিও দিয়ে কি করে বলতে পারলো? আদ্র ভাবলো হয়তো রিনি অতি আবেগে যা মন চায় তাই বলেছে। এজন্য আদ্র রিনির কথা এতটা পাত্তা দিল না। সকালবেলায় অনুর ঘুম ভাঙলো। অনু চোখ করে নিজেকে বিছানায় শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো। শোয়া থেকে উঠে বসে অনু মনে মনে বলল। তুমি আমাকে মিথ্যে বলছো না তো? আমি তো আদ্রের সাথে বারান্দায় বসেছিলাম, তাহলে রুমে আসলাম কি করে? আদ্র নিয়ে এসছে। অনুকে কোলে করে আদ্র রুমে নিয়ে এসছে। কথাটা ভেবেই অনুর মনে কেমন যেন একটা অনুভূতি হলো। আশেপাশে তাকিয়ে অনু আদ্রকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পেল না। ঠিক এমন সময় আদ্র গোসল করে ওয়াশরুম থেকে বের হলো। অনু হা করে আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্র এখন একটা কালো টি শার্ট আর ব্লু জিন্স পরে আছে। চুলগুলো থেকে টপটপ করে পানি পড়ছে। অনু আদ্রের ওপর আরেক দফা ক্রাশ খেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। অনুর বুকের ভিতর ধুকপুক ধুকপুক করছে। আদ্র অনুর পাশে বসে জিজ্ঞেস করলো। অনু, তুমি অন্য দিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও, কি হলো তোমার? ঘাবড়ে গিয়ে অনু কোনো রকমে আদ্রকে বলল। কিছু হয়নি আমার, এমনি অন্যদিকে তাকিয়ে আছি। আদ্র হেসে অনুকে বলল। অন্যদিকে এমনি তাকিয়ে আছো, নাকি আমার দিকে তাকাতে তুমি লজ্জা পাচ্ছ, কোনটা? অনু আদ্রের দিকে ফিরে তাকিয়ে বলল। তোমাকে দেখে লজ্জা পাওয়ার কি আছে? বললাম তো এমনি তাকিয়েছিলাম। আদ্র রুমাল দিয়ে নিজের মাথার চুল মুছতে মুছতে অনুকে শান্ত স্বরে বলল। আচ্ছা, তোমার কথা আমি বিশ্বাস করলাম। অনু আর চোখে আদ্রের দিকে তাকালো। আদ্র যেই অনুর দিকে তাকালো ঠিক সেই মুহূর্তেই অনু চোখটা ঘুরিয়ে দেয়ালের দিকে তাকালো। আদ্র হেসে অনুকে বলল। তুমি ধরা পড়ে গেছো অনু, আমার সাথে তোমার আর লুকোচুরি খেলতে হবে না। অনু আদ্রকে জিজ্ঞেস করলো। কি বলছো তুমি আদ্র? আমি কেন তোমার সাথে লুকোচুরি খেলতে যাব? আমি কোনো লুকোচুরি খেলছি না, তুমি ভুল ভাবছো। আদ্র শান্ত স্বরে অনুকে বলল। হ্যাঁ, আমি ভুল ভাবছি, তুমি ঠিক বলেছো। অনুর হঠাৎ মনে হলো আদ্র সারা রাত কোথায় ঘুমিয়েছে। অনু আবারও ভয় পেয়ে ঢোক গিলে আদ্রের দিকে তাকিয়ে অসহায় স্বরে জিজ্ঞেস করলো। আদ্র, তুমি সারা রাত কোথায় ঘুমিয়েছো? আদ্র অবাক হওয়ার অভিনয় করে অনুকে বলল। কেন অনু, তুমি জানো না? আমি তো তোমার সাথেই সারা রাত ঘুমিয়েছিলাম, তুমি সবকিছু ভুলে গেলে? আদ্রের কথা শুনে অনুর কলিজা শুকিয়ে গেল। অনু ভয় পাওয়া স্বরে আদ্রকে বলল। মানে আদ্র, তুমি আমার সাথে ঘুমিয়েছো? এত পচা তুমি! আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার সাথে এমন করলে। অনুর ভীষণ কান্না পাচ্ছে। বিয়ের আগে আদ্র অনুর সাথে এক বিছানায় ঘুমিয়েছে, এটা অনু শুনতে পেয়ে কিছুতেই মানতে পারছে না। আদ্র অনুর ভয় পাওয়া চেহারাটার দিকে তাকিয়ে আছে। অনু বালিশ হাতে নিয়ে আদ্রের পিঠে মারতে মারতে বলল। তুমি কেন আমার সাথে এমন করলে? কেন আদ্র? আদ্র অনুর কাছ থেকে বালিশ কেড়ে নিল। অনু এখনো কান্না জড়িত চোখে আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্র শান্ত স্বরে অনুকে বলল। আমি তোমার সাথে মজা করছিলাম অনু, আমি সোফায় ঘুমিয়েছিলাম, তোমার সাথে ঘুমাইনি। অনু রাগী স্বরে আদ্রকে বলল। তাহলে আমাকে মিথ্যে বললে কেন? আদ্র হেসে অনুকে বলল। তোমাকে রাগাতে আমার ভীষণ ভালো লাগে। অনু এবার আদ্রের দিকে রাগী দৃষ্টিতে তাকাতে তাকাতেই হেসে ফেলল। আদ্রও হাসছে। আদ্র অনুকে এবার রাগী স্বরে বলল। যাও, এবার গোসল করে আসো। অনু মন খারাপ করে আদ্রকে বলল। গোসল না করলেও হয় না? আদ্র ধমক দিয়ে অনুকে বলল। একটা চড় দিয়ে গাল লাল করে ফেলবো। তোমার শরীরে যে আমি গতকাল মদ ঢেলেছিলাম মনে নেই? গোসল না করে তোমার প্রবলেম হবে, অসুস্থ হয়ে যাবে তুমি। যাও গোসল করে আসো, নাহলে চড় খাবে কিন্তু।
অনু না চাইতেও বিছানা থেকে নামলো। গোসল করতে অনু যেই না ওয়াশরুমে যাবে অমনি অনুর মনে হলো আদ্র তো রুমে আছে। আদ্রের দিকে ফিরে অনু বলল, তুমি রুমে থেকে যাও, আমি গোসল করে কাপড় চেঞ্জ করব। তুমি রুমে থাকলে কি করে চেঞ্জ করব? আদ্র দুষ্ট হেসে অনুকে বলল, আরে প্রবলেম কি? আমার সামনেই চেঞ্জ করবে। দেশে ফিরলে এমনিতেও তো আমরা বিয়ে করবো। অনু রাগের দাঁতে দাঁত চেপে আদ্রকে বলল, তোমার মতো লুচু মার্কা ছেলে আমি জীবনেও দেখিনি। তুমি এখনই রুম থেকে বের হও, না হলে আমি কিন্তু গোসল করব না। আদ্র অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি রুমের থেকে চলে যাব, কিন্তু তোমাকে আগে এটা বলতে হবে আমি লুচু হিসেবে 100তে ঠিক কত পাই। অনু কিছু না ভেবে আদ্রকে বলল, তুমি লুচু হিসেবে 100তে 100 পাও। এবার রুম থেকে যাও আদ্র। আদ্র রুম থেকে যেতে নিয়েও থেমে গেল। অনুর কাছে এগিয়ে এসে আদ্র হঠাৎ করেই অনুর ডান গালে ঠুক করে একটা চুমু বসিয়ে দিল। অনু চোখ বড় বড় করে আদ্রের দিকে তাকালো। আদ্র হেসে অনুর চোখের দিকে তাকিয়ে বলল, তোমার কাছে লুচুর মার্কে আমি 100তে 100 পেলাম, আর তুমি একটা চুমু গিফট পাবে না, তা কি করে হয় বলো তো? তাই চুমু দিলাম তোমাকে। আদ্র রুম থেকে চলে গেল। অনু অবাক হয়ে আদ্রের যাওয়ার দিকে তাকিয়ে রইল। অনু মনে মনে বলল, আদ্র অস্ত একটা পাগল। অনু গোসল করে রুমাল দিয়ে চুল মুছছিল। এখন অনুর পরনে গোলাপি রঙের সালোয়ার কামিজ। আদ্র দরজা খুলে রুমে ঢুকে অনুকে ভেজা চুল মুছতে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। আদ্র ধীর পায়ে এগিয়ে গিয়ে অনুকে পেছন থেকে জড়িয়ে ধরেই অনুর চুলে মুখ ডুবিয়ে দেয়। আদ্রের ছোঁয়ায় অনু শিউরে ওঠে। আদ্র রুমে এসে পড়েছে। দরজাটা লাগাতে অনু ভুলেই গিয়েছিল। ভয়ে অনু পেছন ফিরতে নিলেই আদ্র ফিসফিস করে বলে ওঠে, না অনু, একদম পিছন ফিরবে না। অনু কাঁপতে কাঁপতে আদ্রকে বলল, আদ্র আমাকে ছাড়। আদ্র অনুর গলা থেকে চুল সরিয়ে নিল। অনু বুঝতে পারছে না আদ্র ভাইয়া কি করতে চাইছে। হঠাৎ করেই আদ্র অনুর গলায় ঠোঁট ছোঁয়ালো। অনু কেঁপে উঠল, শিউরে উঠল। উঠেই ধাক্কা দিয়ে আদ্রকে নিজের কাছ থেকে ছাড়িয়ে ঘন ঘন শ্বাস নিতে লাগলো। আদ্র রাগী স্বরে অনুকে বলল, কি হলো, ধাক্কা দিলে কেন? আমাকে একটু আদর করতেও দেবে না? এটা কিন্তু ঠিক নয় অনু। অনু রুমাল টেবিলের এক পাশে রেখে ভয় পাওয়া দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, আদ্র তুমি মাঝে মাঝে আমার এত কাছে কেন চলে আসো? আমার ভয় লাগে তো। অনুর কথা শুনে আদ্র অনুর দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। অনু শুকনো ঢুক গিলে রুম থেকে বের হয়ে যেতে নিলে আদ্র অনুর হাতটা চেপে ধরল। অনু আদ্রের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, কি হলো, আমাকে যেতে দাও। আদ্র অনুর চোখের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, কোথায় যাবে তুমি? এটা বাংলাদেশ নয় অনু, যে তুমি যখন মন চায় সেখানে ঘুরে চলে যাবে। এটা সুইজারল্যান্ড। আমার নির্দেশ ছাড়া তুমি এক পাও রুমের বাইরে ফেলতে পারবে না। অনু মন খারাপ করে আদ্রকে বলল, আর কত রুমে বসে থাকবো? আমার রুমে বন্দি হয়ে থাকতে ভালো লাগে না। আমাকে এই বিদেশের সুন্দর জায়গাগুলোতেও নিয়ে যাবে না আদ্র? আমার যে সুইজারল্যান্ডের সব জায়গা ঘুরে দেখতে মন চাইছে। আদ্র হেসে অনুর গালে হাত রেখে বলল, তোমাকে ঘুরতে নিয়ে যাব, তবে এখন নয়। আমাদের বিয়ের পর আবারও আমরা সুইজারল্যান্ড আসবো। তখন নয়, যত খুশি তুমি ঘুরতে যাও তত বেশি তোমাকে সাথে নিয়ে ঘুরবো। আমাদের আগামীকাল বাংলাদেশে ফিরতে হবে। অনু অবাক হয়ে আদ্রকে বলল, সত্যি আগামীকাল আমরা বিদেশে ফিরে যাব? আদ্র মুচকি হেসে অনুকে বলল, হ্যাঁ, এই কয়েকদিন ধরে আমার বাবা আমাকে ফোন দিয়ে দেশে ফেরার জন্য প্রচুর জ্বালাচ্ছে। তাই আগামীকালই আমাদের ফিরতে হবে। তোমাকে এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। অনু হেসে আদ্রকে বলল, আমি কোনো চিন্তা করছি না। অনু খুব খুশি, কারণ অনু তার বাবা মার কাছে আবারও ফিরে যাবে, আবারও ভার্সিটি যেতে পারবে। এমন সময় দরজায় কেউ কলিং বেল দিল। কলিং বেলের শব্দ পেয়ে অনু আদ্রকে জিজ্ঞেস করলো। কে এলো? আদ্র শান্ত স্বরে অনুকে বলল, দাঁড়াও, আমি দেখছি। আদ্র দরজা খুলল। দরজার বাইরে একটা কম বয়সী বিদেশি ছেলে হাতে খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আদ্র ইংরেজিতে তার সাথে কথা বলে খাবার হাতে নিয়ে দরজা লাগিয়ে দিল। অনু বিছানায় মন খারাপ করে বসে রইল। আদ্র অনুকে শান্ত স্বরে হেসে বলল, অনু, খাবার খেয়ে নাও। অনু কপাল কুঁচকে আদ্রকে বলল, তুমি খাইয়ে দাও, না হলে আমি খাবো না। আদ্র হেসে অনুর পাশে বসে অনুকে খাবার খাইয়ে দিতে লাগলো। খাবারটা চিকেন আইটেমের, কিন্তু অনু এই খাবারের নাম জানে না, আমিও জানি না। আদ্রকে অনু খাবারের নাম জিজ্ঞেস করলো না, চুপচাপ আদ্রের হাতে খেতে লাগলো। আদ্র নিজেও খাবার খেয়ে নিল। খাওয়া শেষ হলে আদ্র রুম থেকে বের হয়ে গেল। অনু বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল। আকাশটা নীল, সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে, কিন্তু একটুও বৃষ্টি নেই। পলক নিজের রুমের জানালার গ্রিল ঘেঁষে দাঁড়িয়ে আছে। বারবার অনুর হাতে চর খাওয়ার কথাও মনে পড়ে যাচ্ছে। পলক মনে মনে হাসলো, কারণ অনুর হাতে
একটুও জোর নেই। চড়টা অনু আসতেই মেরেছিল, তবুও সবার সামনে লজ্জা দিতে পল্লব অনুকে সবার সামনে ভালোবাসার কথা বলেছিল। অনু ভয়ে ভালোবাসি বলেছিল, যদিও বাধ্য হয়ে বলেছিল। তবুও অনুর মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে কেন যেন পল্লবের মনটা খুশি হয়ে গিয়েছিল। মুখে ফুটেছিল হাসি। হঠাৎ করে পল্লবের মনটা আবারও খারাপ হয়ে গেল। মনে মনে বলল, অনুর সাথে আদ্র নামের ছেলেটা কে? অনুর বয়ফ্রেন্ড? তাই হবে হয়তো, তাতে আমার কি? আমার অনুকে ভালো লেগেছে, কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল ভার্সিটিতে অনুকে দেখলাম না। এতবার ভার্সিটিতে যাওয়াও আমার বৃথা হলো। অনু, তুমি কোথায়? এমন সময় পল্লবের ছোট বোন রিনি রুমে আসলো। পল্লবকে হাসি মুখে জিজ্ঞেস করলো। ভাইয়া, কি করিস তুই? পল্লব পেছন ফিরে রিনিকে দেখে হেসে বলল, না রে, কিছু করছি না, এমনি বাইরের প্রকৃতি দেখছিলাম, কত অপরূপ সুন্দর প্রকৃতি। রিনি মুস্কি হেসে বলল, তুমি ঠিক বলছো ভাইয়া, কিন্তু এই সুন্দর প্রকৃতির মাঝেও আমার মনটা বড় বিষাদ হয়ে যাচ্ছে। রিনির কথা শুনে পল্লব রিনির মুখের দিকে তাকিয়ে দেখলো রিনি হাসছে ঠিকই, কিন্তু চোখে জল। পল্লব মন খারাপ করে রিনিকে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো। রিনি, কি হয়েছে তোর? রিনি অবাক হয়ে পল্লবকে বলল। কই, কি হয়েছে ভাইয়া? আমার কিছু হয়নি। পল্লব রাগী স্বরে রিনিকে জিজ্ঞেস করলো। তাহলে তোর চোখে জল কেন? রিনি নিজের চোখে জল মুছে বলল। এমনি ভাইয়া, মনটা ভালো নেই। পল্লব ভ্রুকুসকে রিনিকে জিজ্ঞেস করলো। তোর মন ভালো নেই কেন, বল আমাকে। রিনি কাঁপা কাঁপা গলায় পল্লবকে বলল। ভাইয়া, আমার পড়া আছে, আমি গেলাম। রিনি দৌড়েই রুম থেকে চলে গেল। পল্লব বুঝে উঠতে পারলো না তার বোন রিনির হলোটা কি। রিনি নিজের রুমে এসেই কাঁদতে লাগলো। ভাইয়াকে কি করে বলবে যে রিনি একজনকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে, কিন্তু সেই মানুষটা যে তো রিনিকে ভালোবাসে না। রিনির বান্ধবী সুমিকেও আদ্র রিজেক্ট করেছে, রিনিকেও রিজেক্ট করলো। এই কষ্ট কি মেনে নেওয়া যায়? রিনি মুখে দু হাত দিয়ে কাঁদতে লাগলো। অনু বিছানার একপাশে তাকিয়ে আদ্রের মোবাইল ফোনটা দেখতে লাগলো। অনুর বিছানার একপাশে তাকিয়ে আদ্রের মোবাইল ফোনটা দেখতে পেল। অনুর মুখে হঠাৎ করে হাসি ফুটে উঠল। তাড়াতাড়ি করে মোবাইল ফোনটা হাতে নিয়ে দেখলো আদ্রের লক স্ক্রিনে অনুর ছবি। অনু অবাক হয়ে মনে মনে বলল, আদ্রের মোবাইল লক স্ক্রিনে আমার ছবি? আমাকে এতটা বেশি ভালোবাসে আদ্র? আদ্রের মোবাইল ফোনের লক খুলতে গিয়েও অনু পারল না পাসওয়ার্ড দেয়া। কি পাসওয়ার্ড হতে পারে ভাবতেছে অনু। অনু বুঝতে পারছে না। অনু অনেকভাবে চেষ্টা করেও আদ্রের মোবাইলে পাসওয়ার্ড খুলতে পারল না। খুব ইচ্ছে করছে আদ্রের ফোনে কি কি আছে তা দেখার জন্য, কিন্তু পাসওয়ার্ড খুলবে কি করে? অনু অনেকবার পাসওয়ার্ড খোলা ট্রাই করলো। এবার অনু টাইপ করলো, আই লাভ ইউ অনু। টাইপ করার সাথে সাথে মোবাইলের লক খুলে যায়। অনু প্রচুর অবাক হয়। আদ্রের কল লিস্ট চেক করে দেখলো অনেকগুলো মেয়েদের নাম, রিনি, সুমি, জিনিয়া, পিউ, লিজা, টিনা, আরও অনেক নাম। সবগুলোই মেয়েদের মিসড কল। অনুর মাথা ভনভন করে ঘুরতে লাগলো। এত এত মেয়ে আদ্রকে ফোন দেয়, হ্যাঁ? অনেক পপুলার ছেলে বলতে হবে। হ্যাঁ, এদের একটারও ফোনও আদ্র রিসিভ করে না। কেন কেন রিসিভ করে না? শুধু অনুকে ভালোবাসে বলে? তাই তো হবে। অনু খুব খুশি হলো। আদ্র রুমে এসে দেখলো অনু মোবাইল হাতে নিয়ে বসে আছে। নিজের মোবাইল ফোন অনুর হাতে দেখে আদ্র জিজ্ঞেস করলো, আমার মোবাইল ফোন নিয়ে তুমি কি করছো অনু? আদ্রকে চোখের সামনে দেখে অনু লাফিয়ে উঠল। মোবাইল বিছানার একপাশে রেখে অনু আদ্রের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠল, কিছুই না আদ্র, এমনি দেখছিলাম। আদ্র অনুর পাশে বসে মোবাইলটা হাতে নিয়ে অবাক হয়ে অনুকে জিজ্ঞেস করলো। তুমি আমার পাসওয়ার্ড জানলে কি করে? অনু শান্ত স্বরে আদ্রকে বলল, অনেকগুলো পাসওয়ার্ড ট্রাই করলাম, তারপর একসময় পাসওয়ার্ড মিলেও গেল। আমিও অবাক হয়েছিলাম যখন দেখলাম তোমার ফোনের পাসওয়ার্ড খুলতে পেরেছি। আদ্র মোবাইল ফোনটা পকেটে রেখে অনুর দিকে তাকিয়ে দুষ্টু হেসে বলল। তো আমার মোবাইল ঘেটে তুমি কি পেলে? অনু শান্ত স্বরে আদ্রের চোখের দিকে তাকিয়ে বলল। কিছু না। আদ্র সন্দেহী গলা অনুকে বলল, সত্যি কিছু না? অনু আদ্রের থেকে চোখ সরিয়ে মাথা নিচু করে বলল। একটু। আদ্র অনুর থুতনিতে হাত রেখে মুখটা আবারও নিজের দিকে ফেরালো। অনুর লজ্জা পাওয়া চাহনিতে আদ্রের চোখের দিকে তাকিয়ে রইল। আদ্রের মনে অনুর ঠোঁট ছোঁয়ার অনুভূতি তীব্র জাগছে।
হঠাৎই ঘোর লাগা দৃষ্টিতে অনুর দিকে আদ্র তাকিয়ে রইল। আদ্র ডান হাতে এগিয়ে নিয়ে অনুর পেছনের চুলে আঁকড়ে ধরল। এতে অনুর বুকের ভেতরটা হুট করেই কেঁপে উঠল। অনু চোখ বন্ধ করে নিল। আদ্র অনুকে নিজের দিকে টেনে নিয়ে অনুর ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি হলো যে অনুর মাথা কাজ করলো না, হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগলো। অনু আদ্রের কাছ থেকে নিজেকে ছাড়াতে নিয়েও পারল না, কারণ অনুর হাত পা পাথরের মতো হয়ে গেছে, নড়তে পারছে না। যখনই আদ্র অনুর ঠোঁট ছাড়লো, অনু আর লজ্জায় আদ্রের দিকে তাকাতে পারলো না। দৌড়ে বারান্দায় গিয়ে হাঁপাতে লাগলো সে। অনুর নিঃশ্বাস আটকে যাচ্ছিল। অনু এভাবে দৌড়ে চলে যাওয়ায় আদ্রের হুঁশ ফিরল। নিজের উপরে নিজেরই রাগ হয়ে আদ্র মনে মনে বলল, এটা আমি কি করলাম? অনু আবার আমাকে ভুল বুঝবে না তো? কিন্তু আমি বা কি করতাম? অনুকে একটু ছুঁয়ে দেওয়ার ইচ্ছাটা মন থেকে সরাতে পারছিলাম না, নিজের অজান্তেই ছুঁয়ে ফেললাম। আদ্র বারান্দায় গিয়ে দেখলো অনু ভয়ে কাঁপছে। অনুর কাঁধে আদ্র হাত রাখলো। অনু চমকে আদ্রের দিকে তাকালো, আবারও চোখ সরিয়ে নিয়ে অনু বাইরের বড় বড় দালানের দিকে তাকিয়ে রইল। আদ্র অনুর দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে আবারও অনুর দিকে আদ্র তাকালো। আদ্র অনুকে শান্ত স্বরে বলল, অনু, আই এম সরি। তোমার পারমিশন না নিয়ে তোমার সাথে এমন করাটা আমার উচিত হয়নি। আসলে আমি নিজের অজান্তে নিজের ভুলটা করে ফেলেছি। অনু কিচ্ছু বলল না। অনুর গলাটা ভীষণ শুকিয়ে যাচ্ছে। আদ্র অনুকে নিজের দিকে ফিরিয়ে বলল, কি হলো অনু? কথা বলছো না কেন? বললাম তো আই এম রিয়েলি সরি। কথা বলবেন আমার সাথে? অনু সরল দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে বলে উঠল, পানি খাবো, আমাকে একটু পানি এনে দেবে? আদ্র রুম থেকে পানির বোতলটা নিয়ে এসে অনুর হাতে দিল। অনু বোতল থেকে একদমে পানি খেতে লাগলো। আদ্র দেখলো অনু স্বাভাবিকের চেয়ে একটু বেশি পানি খাচ্ছে। আদ্র এবার বিরক্ত হয়ে অনুর হাত থেকে বোতলটা কেড়ে নিল। অনু এখনো ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল, আমাকে ভয় পাচ্ছ? অনু কিছু না বলে আদ্রের মুখের দিকে তাকিয়ে রইল। আদ্র অনুকে জড়িয়ে ধরে অনুর পিঠে হাত বুলাতে বুলাতে শান্ত স্বরে বলল, অনু, ভয় পেও না। তুমি এত কেন ভয় পাচ্ছ? আমি কি বাইরের কোনো মেয়েকে আদর করছি বলো? করিনি তো। আমি আমার হবু বউকে একটু আদর করছি, তাও তো তোমাকে আমি সরি বললাম। তুমি যদি এত ভয় পাও তাহলে কি করে হয় বলো তো? কই, তুমি আমাকে একটু চুমু দেবে তা না? আদ্রের মুখে এমন কথা শুনে অনু আদ্রের বুক থেকে মাথা সরিয়ে চলে যেতে নিলেই আদ্র অনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল, আমার কথা এখনো শেষ হয়নি অনু। তুমি একটু নড়বে না, আমার কথা শুনতে হবে তোমাকে। অনু আদ্রের বুকে মাথা রাখা অবস্থায় নিজের দুচোখ বন্ধ করে শান্ত স্বরে বলল, আমি তোমার কথা কেন শুনবো? তুমি সবসময় সব কিছুতে আমার উপর এত জোর দেখাও কেন? আদ্র হেসে অনুকে বলল, কারণ তোমাকে আমি ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো কি না তুমি আমাকে বলনি, তাতে আমারও কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তাই আমার কথা তোমাকে শুনতে হবে। অনু আদ্রকে শান্ত স্বরে জিজ্ঞেস করলো। আমাকে এত ভালোবাসো কেন? আদ্র অনুকে এবার হালকা করে জড়িয়ে ধরলো। অনু মাথা তুলে আদ্রের দিকে তাকালো। আদ্র অনুর চোখের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যদি বলি তোমার পাগলামির জন্য তোমাকে আমি খুব বেশি ভালোবাসি। অনু অবাক হয়ে আদ্রকে বলল। কি? আমার পাগলামির জন্য আমি পাগল? আদ্র অনুকে এবার ছাড়িয়ে নিয়ে মুচকি হেসে বলল, শুধু পাগল না, তুমি পুরোই পাগলি একটা মেয়ে। আমার স্বাভাবিক মেয়েদের একদমই ভালো লাগে না। আমি কিছুটা অস্বাভাবিক মেয়েই বহুদিন ধরে করছিলাম। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম না, সেদিন তোমাকে আমার পাগলি বলে মনে হয়েছিল। অনু রেগে গিয়ে আদ্রকে বলল, আদ্র, তুমি আমাকে পাগলি বলতে পারলে? এই এই তুমি আমাকে ভালোবাসো? আদ্র অনুর দিকে তাকিয়ে হেসে বলল, হ্যাঁ, বলতে পারলাম। তোমার এই পাগলামিতেই পাগল হয়েছে আমি। তুমি রোগে আক্রান্ত আমি। আর আমি যে তোমাকে খুব ভালোবাসি সেটা তুমি নিজেও খুব ভালো করে জানো অনু। অনু অন্যদিকে মন খারাপ করে তাকিয়ে রইল। আদ্র এবার দুষ্টুমি করে হেসে অনুকে বলল, তুমি একটু আগের কথা ভুলেই গেলে অনু। আচ্ছা বলো না, আমার লিপ কিসটা তোমার কেমন লাগলো? অনু অবাক হয়ে চোখ বড় বড় করে আদ্রের দিকে তাকালো। আদ্র অনুর তাকানোর ভঙ্গি দেখে শব্দ করে হাসতে লাগলো। আদ্রের একটুও লজ্জা নেই, একটুও না। অনু মুগ্ধ হয়ে আদ্রের হাসি দেখছে। হাসলে যে কোনো ছেলেকে এতটা সুন্দর লাগে অনুর জানা ছিল না। অনু আদ্রের দিকে তাকিয়েই মুচকি হাসলো। এখন গভীর রাত। অনু বিছানায় গভীর ঘুমে আচ্ছন্ন। আদ্র সোফায় বসে মোবাইল ফোন চালাচ্ছিল। সোফায় আদ্রের ঘুম আসে না। এই কয়েকদিনে বিছানায় না ঘুমিয়ে আদ্রের পুরো শরীর ব্যথায় টনটন করছে। আদ্র রুম বুকিং করেছিল আরও একটা রুম বুকিং করলে হয়তো ভালো হতো, কিন্তু অনুকে ছাড়া যে আদ্র থাকতে পারবে না। এখন আর কী বা করা যায়, কী বা করা যাবে? কিছু তো করার নেই। দূর থেকেই ঘুমন্ত অনুকে আরাম করে শুয়ে থাকতে দেখে আদ্র হেসে দীর্ঘশ্বাস ফেলল। বাইরে বৃষ্টি হচ্ছে, যেমন তেমন বৃষ্টি নয়, প্রবল বেগে বৃষ্টি।
আদ্রের বড্ড শীত লাগছে, পাশে কম্বল ছিল কিন্তু আদ্র গায়ে নিচ্ছে না, কেন যেন কম্বল গায়ে দিতে ইচ্ছে করছে না। অনু কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে দেখে আদ্রেরও অনেক ইচ্ছে হলো অনুর পাশে একটু ঘুমাতে, কিন্তু অনু কি আদ্রকে অনুর পাশে ঘুমাতে দেবে? আদ্র বসা থেকে উঠে এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো, নরম স্বরে আদ্র অনুকে ডাক দিল। অনু, তোমাকে একটা কথা বলি। অনুর কোনো হুঁশ নেই, ঘুমে মগ্ন অনু, ঘুম পাগলি যাকে বলে। আদ্র অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, কিন্তু অনুর ঘুম ভাঙার নামই নেই। আদ্রের মেজাজ খারাপ হলো, শীতে আদ্রের শরীর জ্বর এসে পড়েছে, কিন্তু এই অনুর কোনো খবরই নেই। আদ্র এবার অনুর গালে হাত দিয়ে শান্ত স্বরে বলল, এই অনু, আমি তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আদ্রের হাতের স্পর্শ গালে পেয়ে অনুর ঘুম ভেঙে গেল। চোখের সামনে আদ্রকে মৃদু আলোয় দেখতে পেল। ঘরে এখনো ড্রিম লাইট চলছে, তাই আবছা আলোতে আদ্রকে চিনতে অনুর অসুবিধাই হলো না। অনু আবারও চোখ বন্ধ করে বিরক্তির স্বরে আদ্রকে বলল, কি হয়েছে আদ্র? আমার ঘুম ভাঙালে কেন? আমাকে একটু ঘুমোতে দাও, আমার ঘুম পাচ্ছে খুব। আদ্র অসহায় স্বরে অনুকে বলল, অনু, আমি আর সোফায় বসে থাকতে পারছি না, আমাকে তোমার পাশে বিছানায় একটু শুতে দাও না। আদ্রের কথা শুনে অনু চোখ খুলে আবারও তাকালো, দেখতে পেল আদ্র মুখ গুমুট করে তাকিয়ে আছে। অনু শোয়া থেকে উঠে বসে অবাক হয়ে বলল, এসব তুমি কি বলছো আদ্র? আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল, আমার সোফায় ঘুমাতে আর ভালো লাগছে না অনু, খুব কষ্ট হচ্ছে, আর পারছি না। আমি তোমার পাশে বিছানায় শোবো, আমাকে একটু শুতে দেওয়া যায় না? অনু আদ্রের দিকে তাকিয়ে জোর গলায় বলল, কখনোই রাত্র, আমি তোমার সাথে এখন একই বিছানায় ঘুমোতে পারবো না। আচ্ছা, আমি বিছানায় থেকে নেমে গেলাম, তুমি বিছানায় শুয়ে পড়ো। অনু বিছানা থেকে উঠে চলে যেতে নিলেই আদ্র নিজের দু হাত অনুর দুই হাত কাঁধে রেখে বাধা দিয়ে অনুকে আবারও বিছানায় বসিয়ে দিল। আদ্র রাগী স্বরে বলে উঠল, অনু, তুমি এমন কেন? আমি কি তোমাকে বিছানা থেকে নামতে বলেছি? তাহলে নামছো কেন? অনু বিরক্তির স্বরে আদ্রকে বলল, আদ্র, তোমার সাথে একই বিছানায় ঘুমাই কি করে বলো তো? তোমার এতে অসুবিধা না থাকলে থাকতে পারে, কিন্তু আমার অসুবিধা আছে। বিয়ের আগে আমি তোমার সাথে কখনোই একই বিছানায় ঘুমোতে পারবো না। আদ্র গম্ভীর স্বরে অনুকে বলল। অনু, এখনো তুমি এত ভয় পাও আমাকে? অনু আদ্রের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। এতে ভয় পাওয়ার কি আছে? আদ্র মন খারাপ করে অনুকে বলল, ভয়ই তো পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমার সাথে তোমার ঘুমোতে হবে না, তোমাকে কোথাও গিয়েও ঘুমোতে হবে না। আমি তোমাকে আর বিরক্ত করবো না, তুমি ঘুমিয়ে পড়ো অনু। আদ্র আবারও ফিরে গিয়ে সোফায় হেলান দিয়ে বসে রইল। এই রুমের সব সোফাগুলো খুব ছোট, এজন্য আদ্র আরাম করে শুতেও পারছে না। শরীরে প্রচুর জ্বর এসছে। অনুকে আর এই বিষয়ে কিছু বলল না। আদ্র চোখ বন্ধ করে হেলান দিয়ে সোফায় একইভাবে বসে রইল। অনু আদ্রের দিকে মন খারাপ করে তাকিয়ে রইল। এখন আর অনুর চোখে ঘুম আসছে না। আশেপাশে খেয়াল করতে অনুর চোখ চলে গেল জানালায়। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে। অনু এবার অনুভব করতে পারলো চারপাশে প্রচুর শীত। আদ্রের দিকে আবারও তাকিয়ে অনু দেখলো আদ্র গায়ে কোনো কম্বলই দেয়নি। আদ্র কম্বল মাটিতে ফেলে রেখেছে। আদ্রের এই কাজে অনুর রাগ হলো। শরীরে কম্বল জড়িয়ে রাখলে কি হয়? এত শীতের মধ্যে কেউ এভাবে বসে থাকে? অনু বিছানা থেকে নেমে আদ্রের কাছে গিয়ে দাঁড়ালো। মৃদু স্বরে অনু আদ্রকে বলল, আদ্র, তুমি কি আমার উপর রাগ করেছো? আদ্র কোনো কথা বললো না। আদ্র কথা বলছে না দেখে অনুর কাছে ভীষণ খারাপ লাগলো। অনু আরো এগিয়ে গিয়ে আদ্রের হাতে হাত রাখতে কেঁপে উঠল সে। জ্বরে আদ্রের শরীর পুড়ে যাচ্ছে। এত জ্বর আসলো কি করে? অনু আদ্রের হাত চেপে ধরে টানতে টানতে জোর গলায় ডাকতে লাগলো, আদ্র ওঠো, বিছানায় শোবে। আদ্র চোখ খুলে অনুর দিকে তাকালো। গম্ভীর স্বরে বলল সে, না, দরকার নেই, তুমি ঘুমিয়ে পড়ো। অনু বিচলিত স্বরে আদ্রকে বলল, আদ্র প্লিজ এরকম করো না, তোমার শরীরে তো খুব জ্বর, তুমি আমাকে বলনি কেন? আদ্র মৃদু হেসে অনুকে বলল। বলেও কি কোনো লাভ হতো? অনু রেগে আদ্রকে বলল, আদ্র, আমি নির্দয় নই, তুমি আমাকে এতটাও হৃদয়হীন ভেবো না। তুমি ওষুধ খাওনি? আদ্র অনুকে শান্ত স্বরে বলল, হ্যাঁ, ওষুধ খেয়েছি, আর আমি তোমাকে কোনো ওষুধ দিচ্ছি না অনু, তুমি নিজেকে দোষী মনে করো না। আদ্র ওষুধ খায়নি, তবুও অনুকে মিথ্যে বলল। অনু বুঝতে পারল না। অনু কাঁপা কাঁপা গলায় আদ্রকে বলল, তাহলে তাহলে বিছানায় ঘুমোতে এসো। আদ্র চোখ বন্ধ করে গম্ভীর স্বরে বলল, আমি বিছানায় ঘুমোতে পারবো না, কারণ আমি বিছানায় গেলে তুমি বিছানায় শোবে না, তুমি সারা রাত সোফায় বসে থাকবে, আর আমি বিছানায় পড়ে পড়ে ঘুমোবো। এটা আমি কখনোই মানতে পারবো না অনু, তুমি বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ো।
অনু অবাক হলো আদ্রের কথা শুনে। এই কয়েকদিনে আদ্র তো সোফায় রাত কাটিয়েছে, নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে, ভালো করে ঘুমাতেও পারেনি। আর অনু কেমন নির্দয়ের মতো বিছানায় পড়ে পড়ে ঘুমিয়েছে। ভীষণ খারাপ লাগলো অনুর কাছে। ব্যথিত দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে অনু বলল, আমি তোমাকে ছেড়ে কোথাও ঘুমোতে যাব না আদ্র। আমি তোমার সাথে ঘুমাবো। তুমি আর কথা বাড়িও না, বিছানায় ঘুমোতে চলো। তুমি অসুস্থ। আদ্র চোখ খুলে অনুর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। সত্যিই আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? অনু মাথা নাড়িয়ে আদ্রকে বলল। কোথাও যাব না। আদ্র উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। অনু আদ্রের পাশে বিছানায় বসে আছে। আদ্র অনুকে এভাবে বসে থাকতে দেখে শান্ত স্বরে বলে উঠল। এভাবে আর কতক্ষণ বসে থাকবে? অনু আদ্রের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। আদ্র অনুর কথা শুনল না। আদ্র টেনে অনুকে নিজের কাছে আনলো। অনু হুমড়ি খেয়ে আদ্রের বুকের উপরে পড়ে গেল। অনু উঠতে গেলেই আদ্র অনুকে শক্ত করে দু হাতে জড়িয়ে ধরে হেসে পড়ল। না অনু, তুমি এখন ঘুমাবে, আর বসে থাকা চলবে না। আদ্রের শরীরের জ্বরের উত্তাপ অনুর শরীরেও লাগছে। এই শীতের মাঝেও অনুর গরম লাগাতে শুরু করলো। আর আদ্র এভাবে শক্ত করে জড়িয়ে ধরে অনু অসহায় দৃষ্টিতে আদ্রের মুখের দিকে তাকিয়ে রইল। এরপর শান্ত স্বরে অনু আদ্রকে বলল। আচ্ছা ঠিক আছে, আমি বসে থাকবো না। এবার আমাকে তাহলে ছাড়ো। এভাবে কি ঘুমানো যায়? আদ্র অনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর ছেড়ে দিল। অনু অপর পাশ ফিরে শুয়ে চোখ বন্ধ করে রইল। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে গেল, কিন্তু না, অনুর চোখে ঘুম আসছে না। অনু নিজের গায়ের কম্বলটা আদ্রের শরীরে দিয়ে দিল। আদ্র শরীরে কম্বল জড়িয়ে নিয়েও জ্বরে কাঁপতে লাগলো। অনু দেখতে পেল আদ্রের মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। আদ্রের এরকম জল চলে আসলো কেন? হ্যাঁ, এরকম জ্বর চলে আসলো কেন? অনুর এখন কান্না পাচ্ছে। আদ্রের কপালে হাত দিয়ে দেখলো এখনো জ্বর কমেনি, কিন্তু আদ্র যে বললো ওষুধ খেয়েছে, তাহলে জ্বর কমছে না কেন? অনু আদ্রের কপালে জলপট্টি দেবে ভেবে নিল। যেই না অনু জলপট্টি আনতে বিছানা থেকে নামতে যাবে, অমনি আদ্র অনুর হাত চেপে ধরে টেনে আবারও বিছানায় শুয়ে দিল। অনু আদ্রের দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল। আমাকে বিছানা থেকে নামতে দাও আদ্র। তোমার জ্বর, আমি তোমার জন্য জলপট্টি আনতে যাব। আদ্র অনুকে জড়িয়ে ধরে হেসে বলল। অনু, আমার কোনো জলপট্টি লাগবে না, তুমি পাশে থাকলেই আমার চলবে। অনু মন খারাপ করে আদ্রকে বলল। আদ্র তোমার কিন্তু খুব জ্বর, এমন করো না। আমি তোমার কপালে জলপট্টি দিতে চাই, না হলে তুমি সুস্থ হবে কি করে বলো? আদ্র অনুকে জড়িয়ে ধরা অবস্থাতেই বলে উঠল। ওষুধ তো খেয়েছি, সুস্থ হয়ে যাব। এখন তুমি চুপ করে ঘুমাও, আর কোনো কথা বলবে না। অনু আদ্রকে আর কিচ্ছু বলল না, চুপ করে আদ্রের বুকে মুখ গুজে শুয়ে রইল। কেন যেন আদ্রের এত কাছে থাকতে অনুর এখন আর কোনো অস্বস্তি হচ্ছে না। কেন হচ্ছে না? আদ্রকে ভালোবেসে ফেলেছে বলে? হ্যাঁ, হয়তো তাই। অনুর আর গরম লাগছে না। আদ্রের জ্বরের উত্তাপটাও ধীরে ধীরে কমতে লাগলো। অনু মনে মনে খুশি হলো এই ভেবেছে আদ্র জলদি সুস্থ হয়ে যাবে। অনু আদ্রের মুখের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আদ্র সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে সবকিছু গুছিয়ে নিল। আজ অনুকে নিয়ে আদ্র বাংলাদেশে ফিরে যেতে হবে। আদ্রের বাবা আনোয়ার হোসেন আদ্রের উপর এত কেন রেগে আছেন তা আদ্রকে জানতে হবে। ফিরে গিয়ে বাবার সাথে কথা বলতে হবে। অনু নিজের দেশে ফিরে যেতে পারবে বলে মনে মনে খুব খুশি হচ্ছে। আর এখানে ভালো লাগছিল না। যখন এই সুইজারল্যান্ড থেকে আদ্র এবং অনু ফ্লাইটে করে বাংলাদেশে পৌঁছালো, তখন থেকেই অনুর মাঝে ভয় কাজ করতে লাগলো। আচ্ছা, আম্মু আব্বু কি অনুর উপর রেগে আছে? কে জানে। আদ্র তো বললো রেগে নেই, চিন্তা না করতে। এয়ারপোর্ট থেকে বেরিয়েই গাড়িতে আদ্র এবং অনু বসে আছে, কিন্তু অনু ভয়ে আচ্ছন্ন হয়ে আছে। অনু আদ্রের দিকে তাকালো। আদ্রকে তো একটু দেখে একটু চিন্তিত মনে হচ্ছে না। কেন চিন্তিত মনে হচ্ছে না অনু বুঝতে পারলো না। গাড়ি অনুর বাসার সামনে পৌঁছে যায়। আদ্র অনুকে সাথে করে নিয়ে অনুর বাসার কলিং বেল চাপ দিল। আরমান রহমান দরজা খুলল। আরমান রহমান অনুকে আদ্রের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে উঠল। অনু আরমান রহমানকে হাসি মুখে বলল। আব্বু, আমি ফিরে এসেছি। আর আম্মু কোথায়? আরমান রহমান গম্ভীর স্বরে বলল। তোমরা ভিতরে আসো। অনু মনে মনে ভয় পেল। আব্বু এত গম্ভীর হয়ে কথা বলছে কেন? অনু বুঝতে পারলো না। আদ্র ওর হাত চেপে ধরে ড্রয়িং রুমে প্রবেশ করলো। আরমান রহমান আদ্রের দিকে তাকিয়ে রাগী স্বরে বলল। কেন তুমি এমন করলে বাবা আদ্র? আদ্র শান্ত স্বরে আরমান রহমানকে বলল। আঙ্কেল, আমি আপনাকে সবটা বুঝিয়ে বলছি, আপনি আগে প্লিজ শান্ত হন। আরমান রহমান ধমক দিয়ে আদ্রকে বলল। তুমি আমাকে শান্ত হতে বলছো? তামাশা করছো? আমার মেয়েকে তুমি আমাদের কাছ থেকে এতদিন কোথায় দূরে সরিয়ে রেখেছিলে, আবার বলছো চুপ থাকতে? আমি তো তোমাকে বিশ্বাস করে ওরকে তোমার সাথে যেতে দিয়েছিলাম, আর তুমি আমার বিশ্বাসের এই মূল্য দিলে আদ্র? আমার বন্ধু ছেলে এত খারাপ হবে আমি ভাবতে পারিনি। ছি। অনু আরমান রহমানের কথা শুনে অবাক হলো। আরমান রহমানকে অনু জিজ্ঞেস করলো। আব্বু,
তোমাকে আর আম্মুকে আদ্র বলেনি যে আমাকে আদ্র জোর করে সুইজারল্যান্ড নিয়ে গেছিল? আরমান রহমান অনুকে হতাশ গলায় বলল, না রে মা, আদ্র আমাকে কিছুই বলেনি। এই কয়েকদিনে আমরা তোর জন্য অনেক চিন্তা করেছি। আমাদের মেয়েটা আদ্র কোথায় নিয়ে গেল এই চিন্তায় আমি আর তোর আম্মু পাগল হয়ে গিয়েছিলাম। আদ্রের বাবা আনোয়ারে জিজ্ঞেস করেও আমি তার কোনো খবর এতদিনও পাইনি। অনু মনে মনে আদ্রের দিকে তাকিয়ে বলে উঠল, তার মানে আদ্র আব্বু আম্মুকে কিছুই বলেনি? আমাকে আদ্র মিথ্যে কথা বলেছিল? আব্বু আম্মু তাহলে এতদিন আমার জন্য অনেক চিন্তা করছিল। আদ্র অনুর দিকে তাকিয়ে দেখলো অনু ঘৃণার দৃষ্টিতে আদ্রের দিকে তাকিয়ে আছে। আদ্রের মনে ভয় হতে লাগলো, অনু আবার ভুল বুঝবে না তো। আদ্র আরমান রহমানকে শান্ত স্বরে বলল, আঙ্কেল, আমি অনুকে সুইজারল্যান্ড নিয়ে যেতে বাধ্য হয়েছিলাম। এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। আপনাকে আমি সবটা বলতাম, কিন্তু তেমন সময়ও পাইনি। আমি ভেবেছিলাম অনুকে নিয়ে দেশে ফিরে এসে সবটা আমি আপনাদের খুলে বলবো। আমাকে আপনি ভুল বুঝবেন না। আরমান রহমান আদ্রকে কড়া গলায় বলল, সমাজে আমার মান সম্মান তুমি ধুলিয়ে মিশিয়ে দিয়েছ আদ্র। আমার মেয়েকে তুমি জোর করে বিদেশে নিয়ে গিয়েছ, তা আশেপাশের সব মানুষ এখন জেনে গিয়েছে। সবাই এখন ছি ছি করছে। তোমার কি এইটুকু বোঝা উচিত ছিল না যে এতে আমাদের কতটা মান সম্মানহানি হতে পারে? আদ্র আরমান রহমানকে শান্ত স্বরে বলল, আমি আজই অনুকে বিয়ে করবো আঙ্কেল। তাহলে তার সমাজের মানুষ আপনাদের কিছু বলবে না, আপনাদের মান সম্মান হানিও হবে না। আমিনা বেগম রুমের ভেতর থেকে এতক্ষণ সব শুনছিল। তিনি ড্রয়িং রুমে এসে আদ্রকে বলল, তুমি আমার মেয়েকে জোর করে সুইজারল্যান্ড নিয়ে গিয়ে আমার মেয়ের মান সম্মান ডুবিয়েছো। তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। অনুর বাবা রাজি হলেও আমিও কিছুতেই আমার মেয়ের বিয়ে তোমার মতো ছেলের সাথে হতে দিব না। আদ্র আমিনা বেগমকে হতাশ গলায় বলল, আন্টি, আপনি আমাকে ভুল বুঝছেন। আন্টি, আমি যদি অনুকে জোর করে সুইজারল্যান্ড নিয়ে না যেতাম তাহলে অনু আমাকে কোনোদিনই বুঝতো না। সারা জীবন অনু আমাকে ভুল বুঝতো। আমিনা বেগম গম্ভীর স্বরে আদ্রকে বলল, এখানে ভুল বোঝার কিছু নেই। তুমি মিথ্যা কথা বলে আমাদের কাছ থেকে অনুকে নিয়ে গিয়েছো। তোমার কাছে আমি এবং অনুর বাবা এমন আচরণ আশা করিনি। তুমি এখনই বাসা থেকে বেরিয়ে যাও। আদ্র মন খারাপ করে এবার অনুর দিকে তাকালো। অনু আদ্র থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমিনা বেগম এবং আরমান রহমানকে জোর গলায় বলল, আব্বু আম্মু, তোমরা ঠিক বলেছ। আদ্র আমাকে জোর করে সুইজারল্যান্ড নিয়ে গেছিল। এই আদ্রর জন্য তোমাদের কাছ থেকে আমাকে এতদিন দূরে থাকতে হয়েছে। আবার আদ্র আমার ব্যাপারে তোমাদের কিছুই জানায়নি। আমাকেও আদ্র মিথ্যে বলেছে যে তোমাদের নাকি সবটা জানিয়েছে। আদ্রর জন্য আমার পড়াশোনাটাও প্রচুর ক্ষতি হয়েছে। আমি তো এখন এই আদ্রকে এখানে আর এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছি না। অসহ্য লাগছে আমার। আদ্র অবাক হয়ে অনুকে বলল, অনু, তুমি আমার সাথে এমন আচরণ কেন করছো? অনু আদ্রকে গম্ভীর স্বরে বলল, কেমন আচরণ করছি? যা ঠিক তাই করছি। তুমি আমার উপর প্রচুর অত্যাচার করেছো। আবার আমাকে তুমি মিথ্যে কথাও বলেছো। তুমি আম্মু আব্বুকে আমার সুইজারল্যান্ডে জোর করে নিয়ে যাওয়া ব্যাপারটা জানাওনি। তোমার জন্য আমার আব্বু আম্মু এতদিন এত চিন্তার মধ্যে ছিল। তোমাকে আমি আর সহ্য করতে পারছি না। বাসা থেকে বের হও তুমি, ব্যাস। অনু নিজের রুমে চলে যেতে নিলে আদ্র অনুর দিকে তাকিয়ে জোর গলায় বলল, অনু, তুমি আমাকে ভুল বুঝছো। এই সামান্য কারণে এমন করে প্লিজ বদলে যেও না। অনু ফিরে তাকিয়ে আদ্রকে বলল, আমি মিথ্যেবাদীদের ঘৃণা করি। অনু নিজের রুমে চলে গেল। আদ্র অনুর যাওয়ার দিকে তাকিয়ে রইল। অনুর এমন ব্যবহারে আদ্র ভীষণ কষ্ট পেল। আরমান রহমান শক্ত গলায় আদ্রকে বলল, অনু কি বলেছে শুনতে পাওনি? এই মুহূর্তে বাসা থেকে তুমি বেরিয়ে যাও। আদ্র জোর করে হেসে আরমান রহমানকে বলল, যাচ্ছি আঙ্কেল, এখনই চলে যাচ্ছে। আদ্র অনুর বাসা থেকে বের হয়ে হতাশ মনে রাস্তার একপাশে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরের কষ্টগুলো যেন আদ্রকে আরো চেপে ধরল। অনুর মা বাবা আদ্রের সাথে খারাপ আচরণ করছে তা মানা যায়, কিন্তু অনুও আদ্রের সাথে এমন খারাপ আচরণ করতে পারলো? আদ্র আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, কেন আমার সাথে তুমি এমন করলে অনু? এই সামান্য কারণে এইভাবে আমাকে ভুল বুঝলে? সব কিছুই কি তাহলে তোমার নাটক ছিল? তার মানে কি তুমি আমাকে একটুও ভালোবাসো না? ও হ্যাঁ, তুমি তো আমাকে বলোনি যে তুমি আমাকে ভালোবাসো। আমি মনে মনে ভেবেছিলাম তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। আমি চেয়েছিলাম তোমাকে বিদেশ নিয়ে গিয়ে একান্তে নিজের ভালোবাসার কথা বলবো। তুমি আমাকে মানতে না চাইলে জোর করে মানাবো, কিন্তু তুমি আমাকে এইভাবে ভুল বুঝবে? নাকি সব তোমার অভিনয় ছিল? তুমি আমার অনুভূতি নিয়ে খেলতে পারো, আমি মানতে পারছি না অনু। আদ্র টের পেল তার দু চোখ খুব জ্বলছে। হয়তো এখনই আদ্রের চোখে জল চলে আসবে।
কিন্তু কিন্তু নিজেকে আদ্র সামনে নিল। গাড়িতে উঠে বসে রইল, বাইরের দিকে তাকিয়ে রইল আদ্র। অনুর কথাই আদ্র ভাবতে লাগলো। অনু রুমের দরজা লাগিয়ে দিয়ে মাটিতে বসে আছে, নিজের মাথায় হাত রেখে অনু মনে মনে বলল, আমি কি এটা ঠিক করলাম? হ্যাঁ, আমি ঠিকই তো বলেছি। হ্যাঁ, আমি ঠিকই তো করেছি। আমি তো কখনো আদ্রকে বলিনি যে আমাকে তোকে ভালোবাসি। তাছাড়া আদ্র আমাকে মিথ্যে কথা বলেছিল। আদ্র আমাকে বলেছিল আমার আব্বু আম্মুকে জানিয়েছে আমি ওর সাথে সুইজারল্যান্ড আছি, কিন্তু আদ্র তো জানায়নি। আদ্র খুব মিথ্যেবাদী। হাত পা গুটিয়ে অনু মাটিতে বসে আছে। কেন যেন অনুর বুকের ভিতরটা ব্যথায় মোচড় দিচ্ছে। কেন হচ্ছে এমন? শ্বাস নিতেও যেন ভীষণ কষ্ট হচ্ছে। অনুর মা দরজার কাছে এসে দরজা ধাক্কা দিয়ে বলল, অনু, ফ্রেশ হয়ে খেতে আয়। কতদিন পর আমার মেয়েটা আজ বাড়ি ফিরলো। আয় মা, তাড়াতাড়ি আয়। অনু চোখের জল মুছলো, মুছে আমিনা বেগমকে বলল, হ্যাঁ আম্মু, আমি আসছি, একটু অপেক্ষা করো। আদ্র হতাশ মনে জানালার বাইরে তাকিয়ে আছে। বেশ অনেকক্ষণ পর ড্রাইভার আদ্রকে বলে উঠল, স্যার, আপনার বাসার সামনে এসে পড়েছি। ড্রাইভারের কথা শুনে আদ্রের ধ্যান ফিরল। গাড়ি থেকে নেমে বাসায় পৌঁছাতেই আনোয়ার হোসেনকে দেখলো মেন দরজার সামনে দাঁড়িয়ে আছে। তিনি যেন আদ্রের জন্য অপেক্ষা করছিল। আদ্র আনোয়ার হোসেনকে কিছু না বলে নিজের রুমের দিকে চলে যেতে নেওয়ার আগেই আনোয়ার হোসেন আদ্রকে বলল, দাঁড়াও আদ্র, তোমার সাথে আমার কিছু কথা আছে। আদ্র আনোয়ার হোসেনকে গম্ভীর স্বরে বলল, তোমার কথা পরে শুনবো বাবা, আমাকে এখন একটু একা থাকতে দাও প্লিজ। আনোয়ার হোসেন আদ্রকে শান্ত স্বরে বলল, কথাটা ভীষণ জরুরি। এই কথা বলার জন্যই তোমাকে দেশে ফেরার জন্য এত অনুরোধ করেছিলাম। আদ্র চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে আনোয়ার হোসেনকে বলল, কি কথা বলো বাবা? আনোয়ার হোসেন একটু ঘাবড়ে গেল। কথাটা যে কিভাবে আদ্রকে বলবে তিনি ভেবে পাচ্ছেন না। তবুও সাহস করে আনোয়ার হোসেন আদ্রকে বলল, তুমি অনুকে নিয়ে সুইজারল্যান্ড গেছো জেনেও আমি আরমানকে এই ব্যাপারে কিছু বলিনি, কারণ তুমি বলতে নিষেধ করেছিলে। তাই আমি তোমার কথা রেখেছি। এবার আমার কথা তোমার রাখতে হবে। আমি তোমার বিয়ে ঠিক করে ফেলেছি আদ্র। সামনের মাসে 1 তারিখ সুমির সাথে তোমার বিয়ে। আদ্র চমকে উঠে আনোয়ার হোসেনকে বলল, হোয়াট? এসব তুমি কি বলছো বাবা? পাগল হয়ে গেছো তুমি? এসব বলার জন্য তুমি আমাকে দেশে ফিরে আসতে বলছিলে? বাবা, তুমি খুব ভালো করে জানো আমি অনুকে ভালোবাসি। সুমিকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আনোয়ার হোসেন কিছু বলার আগে আদ্রের মা রেহানা পারভিন এসে আদ্রকে বলল, কেন সম্ভব নয় আদ্র? সুমি মেয়েটা খুব ভালো। সুমি শিক্ষিত, স্মার্ট, সুন্দরী। তাছাড়া আমাদের ফ্যামিলির সাথে সুমির ফ্যামিলির একদম উপযুক্ত। আমার তো সুমিকে ভীষণ পছন্দ হয়েছে। অনুকে তুই ভুলে যা আদ্র। ওই মেয়েকে আমার একটুও পছন্দ নয়। যে মেয়ে সবার সামনে আমার ছেলেকে অপমান করেছে, সেই মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে কিছুতেই হতে দিব না। তুই তোর মায়ের কথা রাখবি না আদ্র? আদ্র হতাশ গলায় রেহানা পারভিনকে বলল, আমাকে তুমি ক্ষমা করো মা, আমি তোমার আর বাবার কথা রাখতে পারলাম না। অনুকে ছাড়া আমি কাউকেই বিয়ে করতে পারবো না, কাউকে না। আনোয়ার হোসেন চিৎকার করে বলল, আমার কথাও শুনছো না, তোমার মায়ের কথাও শুনছো না। এটা কেমন ধরনের বেয়াদবি আদ্র? নিজের মা বাবার কথা শুনতে হয়। আমরা তোমাকে এমন বেয়াদবি করার জন্য বিদেশে পড়াশোনা করিয়েছি। তুমি তোমার মা বাবার কথা এভাবে অমান্য করতে পারছো কি করে? আদ্র হেসে আনোয়ার হোসেনকে বলল, হ্যাঁ বাবা, আমি বেয়াদ্দপ। তোমার ছেলে বেয়াদ্দপ হয়ে গেছে। আমি কি করবো বলো তো বাবা? আমার মন যদি আমি অনুকে দিয়ে ফেলি, সেই মন আবার অন্য কাউকে কি করে দিই তুমিই বলো। আনোয়ার হোসেন গম্ভীর স্বরে আদ্রকে বলল, এসব পাগলামি মাথা থেকে জেরে ফেলো। আদ্র রক্ত লাল চোখে আনোয়ার হোসেনের দিকে তাকিয়ে তার উদ্দেশ্যে বলে উঠল, অসম্ভব বাবা, এই পাগলামি ছেড়ে দেওয়ার নয়। আদ্র সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে গেল। রেহানা পারভিন আনোয়ার হোসেনকে হতাশ হয়ে বলল, আমাদের ছেলেটাকে ওই অনু পাগল বানিয়ে দিয়েছে। সুমিকে তো আদ্র কিছুতেই বিয়ে করতে চাইছে না। কি করবে এখন বলো? আনোয়ার হোসেন রেহানা পারভিনকে বলল, যেভাবেই হোক রাজি করাতে হবে, না হলে জোর করে রাজি করাতে হবে। এভাবে চলতে থাকলে আদ্রের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। আমার একমাত্র ছেলেকে এভাবে ধ্বংসের মুখে আমি ফেলে দিতে পারি না। রেহানা পারভিন আনোয়ার হোসেনকে বলল, হ্যাঁ, তাই করো। আমার ছেলেটাকে বাঁচাও। আদ্র নিজের রুমে গিয়ে চুপ করে বিছানায় বসে পড়ল। অনু তাহলে এতদিন অভিনয় করলো? নেহাতেই অনুর মা বাবার সামনে ছিল। না হলে ওই সময় যে আদ্র অনুকে কি করতো তা আদ্র নিজেই জানে না। ঘন নিঃশ্বাস ফেলে আদ্র রেগে মনে মনে বলল, সামান্য কারণে আমার সাথে এমন আচরণ অনুর করার কথা নয়। আমাকে জানতে হবে অনু কি আমাকে ভালোবাসে নাকি সবকিছু অনুর অভিনয় ছিল। যদি তুমি আমার সাথে সত্যি অভিনয় করে থাকেও, তাহলে অনু আমার কাছে থেকে তুমি বেশি দিন পালিয়ে বেড়াতে পারবে না। আমার সাথে অভিনয় করার শাস্তি তোমাকে পেতেই হবে।